গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস এর এই ক্লাসে আমরা স্ট্যাটিক জিকে থেকে একটা সিরিজ শুরু করতে চলেছি, প্র্যাকটিস সিরিজ নাম্বার 1, ক্লাস নাম্বার 1। তো প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো, স্ট্যাটিক জিকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে হতে পারে। তো সেই রকম প্রশ্ন আমরা ডিসকাস করব। তো আমাদের সমস্ত ক্লাস যেগুলো ফ্রি ক্লাস আছে তোমরা পেতে অবশ্যই টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশনে কানেক্ট থাকো, জয়েন করবে। এবং আমরা যে কোর্সগুলো করাচ্ছি বিভিন্ন পরীক্ষা রিলেটেড, TWS একাডেমি অ্যাপে পাবে। এই অ্যাপ প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারবে। এবং এখানে এই পেড কোর্স অপশানে গেলে তুমি আমাদের যে সমস্ত ব্যাচগুলো দেখবে, লেটেস্ট ব্যাচ রয়েছে আমাদের ফাউন্ডেশন 7.0 ব্যাচ, এবং এই ব্যাচ আমাদের 20 তারিখ থেকে শুরু হয়েছে। এই 26 সালে 20 এপ্রিল, অর্থাৎ কয়েকদিন আগে থেকে কিন্তু ক্লাসটা শুরু হয়েছে। প্রত্যেকে যারা ক্লাসে আছো, এই ফাউন্ডেশন ব্যাচ এইটি প্রত্যেক পরীক্ষার জন্য এখানে যেগুলো লেখা আছে WAKP, PSC, রেল, SSCর জন্য কিন্তু হেল্পফুল একটা ব্যাচ। এখানে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক ক্লাস তুমি পাবে, টপিক ভিত্তিক ক্লাস, থিওরি, সোম থেকে শনি। ক্লাস ডিউরেশন হচ্ছে 6 মাস, 6 মাসের একটা ব্যাচ, এবং টোটাল ভ্যালিডিটি থাকবে 1.5 বছরের। 1.5 বছর তোমরা এই ক্লাসগুলো বারবার দেখতে পারবে, ঠিক আছে। এছাড়া আমাদের অন্যান্য ব্যাচ রয়েছে, রেলের ব্যাচ, NM GNM, WKPর আলাদা ব্যাচ, আপার প্রাইমারি আর্টসের প্র্যাকটিস ব্যাচ, সায়েন্সের প্র্যাকটিস ব্যাচ কিন্তু তোমরা পাচ্ছ। চলো আমরা আজকে MCQ প্র্যাকটিস করব বিভিন্ন স্ট্যাটিক জিকে থেকে। কোশ্চেন নাম্বার 1, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন বা হোম মিনিস্টার কে ছিলেন প্রথমবার? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই যে প্রশ্নগুলো, এগুলো পরীক্ষা আসে। পাশাপাশি ভারতের প্রথম আইনমন্ত্রী আমাদের যিনি সংবিধানের জনক, ডক্টর BR আম্বেদকর। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। তো ভারতবর্ষে আমরা স্বাধীন ভারতে যখন 1947 15ই আগস্ট হলো, তারপরে আমরা দেখব প্রধানমন্ত্রী পোস্ট আসলো, রাষ্ট্রপতি পোস্ট 1950 সালে 26শে জানুয়ারি থেকে শুরু হলো, ঠিক আছে। তো মন্ত্রিসভা গঠিত হলো, ইত্যাদি কিন্তু ছিল। কোশ্চেন নাম্বার 2, ইন্টারন্যাশনাল টিচার্স ডে কবে পালন করা হয়? বিভিন্ন ডে রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে। বিভিন্ন দিবস, কোন দিনে কোন দিবস পালিত হয়? তো প্রত্যেকটা মাসে দেখবে বেশিরভাগ দিনই কোনো না কোনো দিবস আছে, বাট তার মধ্যে থেকে আমাদের কিছু পড়তেই হবে যেগুলো পরীক্ষায় আসে বা আসার মতো। যেমন কোশ্চেন নাম্বার 2, ইন্টারন্যাশনাল টিচার্স ডে, বিশ্ব শিক্ষক দিবস, আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর। এটা কিন্তু 5ই সেপ্টেম্বর আমাদের দেশের জাতীয় শিক্ষক দিবস পালিত হয়, ন্যাশনাল টিচার্স ডে 5ই সেপ্টেম্বর। এরকম কিন্তু মিস্টেক হতে পারে। 8ই মার্চ ওমেন্স ডে। কোশ্চেন নাম্বার 3, ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি? অর্থাৎ সেক্স রেশিও বা লিঙ্গানুপাত, এটা যদি আমরা দেখি 2011 লেটেস্ট 11 সেন্সাস ছিল, সেই সেন্সাস অনুসারে তোমাকে বলতে হবে যে কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, কেরল। কেরল এখানে রাইট অ্যান্সার হবে। কেরলের লিঙ্গানুপাত সব থেকে বেশি, আর সব থেকে কম লিঙ্গানুপাত হরিয়ানা রাজ্যে। অর্থাৎ পুরুষের তুলনায় মহিলার সংখ্যা হরিয়ানাতে অনেকটাই কম, 879 2011 সেন্সাস অনুসারে। আর কেরলে সেখানে 1080 বা তারও বেশি। পশ্চিমবঙ্গের 950 অ্যাপ্রক্সিমেট 2011 সেন্সাস অনুসারে। কোশ্চেন নাম্বার 4, আমরা যে 1950 এগুলো বললাম, প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা কত সেটা। কোশ্চেন নাম্বার 4, সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সন্দীপ রায়। অপশন ডি, সুকুমার রায়। তো এখানে আমরা সঠিক উত্তর কি করব? সঠিক উত্তর হবে অপশন বি, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। কোশ্চেন নাম্বার 5, ডিসলেক্সিয়া রোগ কোন ধাতুর প্রভাবে ঘটে? খুব কিন্তু পরীক্ষা আসে এই কোশ্চেনটি। ডিসলেক্সিয়া রোগ কোন ধাতুর প্রভাবে ঘটে?
ক্যাডমিয়াম, আর্সেনিক, পারদ, সীসা। তো এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটার কারণে বিভিন্ন রোগ হতে পারে। ডিসলেক্সিয়া রোগ, এটা মস্তিষ্কজনিত সমস্যা যেটা সীসা দূষণে ঘটে। পারদ দূষণে যে রোগ হয় সেটাকে আমরা বলি মিনামাটা। মিনামাটা রোগ পারদ দূষণে হয়। আর্সেনিক দূষণে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয় আর্সেনিক দূষণে। ক্যাডমিয়াম দূষণে ইটাই ইটাই রোগ হয়। ইটাই ইটাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণে। আর সীসা দূষণে কি হয়? ডিসলেক্সিয়া। সংকেতগুলো মনে রাখবে, সিডি মানে ক্যাডমিয়াম, আর্সেনিকে এস, এইচজি মানে পারদ, সীসা মানে পিবি। এই যে সংকেতগুলো দিয়ে অনেক সময় অপশন থাকতে পারে। কোশ্চেন নাম্বার 6, মিকির উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায়? উড়িষ্যা, ত্রিপুরা, অসম, সিকিম। মিকির উপজাতি কোন রাজ্যে দেখা যায়? তো ভারতবর্ষে সব থেকে বেশি উপজাতির গোষ্ঠী যেটা বাস করে সেটা হচ্ছে ভিল, তারপর আছে গন্ড, এবং সব থেকে বেশি উপজাতি বাস করে মধ্যপ্রদেশ, এটা মাথায় রাখবে। এবং সব রাজ্যেই কম বেশি আছে বিভিন্ন ধরনের। পশ্চিমবঙ্গে টোটো আছে বা আরো অনেক আছে। মিকির উপজাতি হচ্ছে অসমে। সিকিমে আছে লেপচা, ত্রিপুরায় লুসাই, উল্লেখযোগ্য। কোশ্চেন নাম্বার 7, চিত্রা এই বইটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু। বলো এখানে উত্তর কি হবে? চিত্রা বইটির লেখক কে? দেখো কোশ্চেন এই ধরনের কিন্তু পরীক্ষা আসে বিভিন্ন পরীক্ষায়। তুমি যদি রাজ্যের পরীক্ষা দেখো প্রশ্ন এর মধ্যে তুমি দেখবে অনেকটাই কমন পাচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিটুইন দ্য লাইন্স বইটি কে লিখেছেন? বিভিন্ন বুকস রিলেটেড প্রশ্ন কিন্তু আসে, বুকস এন্ড অথর্স। অপশন এ বলছে ভিএস নাইপাল, অপশন বি নীরজ সি চৌধুরী, অপশন সি কুলদীপ নায়ার, অপশন ডি বিক্রম শেঠ। বিটুইন দ্য লাইন্স বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন সি কুলদীপ নায়ার। ইউনিভার্স সম্পর্কে লেখাপড়াকে কি বলে? বিশ্ব সম্পর্কে যে পড়াশোনা এটাকে আমরা কি বলি? অপশন এ ইউনিভার্সালজি, অপশন বি মেটালজি, অপশন সি কসমোলজি, অপশন ডি স্টারোলজি। সঠিক উত্তর কি করবে এখানে প্রত্যেকে বলো। ইউনিভার্স সম্পর্কে পড়াশোনাকে কি বলা হয়, বা ইউনিভার্স রিলেটেড স্টাডি অফ ইউনিভার্স আমরা বলি কসমোলজি। অপশন সি। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 10, অলিম্পিকের যে 5টা রিং আছে যে লোগো, তার মধ্যে আমেরিকা পরিচয় বহন করে কোন রং? এইগুলো আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি যদিও এর আগেও। তোমাদের এগুলো বারবার করে মনে রাখতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। তাহলে আমরা অলিম্পিকের যে রিংগুলো পাচ্ছি তার মধ্যে হলুদ হচ্ছে এশিয়া, হলুদ রং হচ্ছে এশিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করে। লাল হচ্ছে আমেরিকা, আমেরিকা মানে দুটো আমেরিকা, সাউথ অ্যান্ড নর্থ। কালো হচ্ছে আফ্রিকা, আফ্রিকা হচ্ছে কালো। নীল হচ্ছে ইউরোপ, আর গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া, ওশিয়ানিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করে গ্রিন কালার। কোশ্চেন নাম্বার 11, বাকিরা একটা রামসার সাইট, এটি কোথায় অবস্থিত? এই যে রামসার সাইট মানে আমরা জানি যে জলাভূমি, এটা আমরা প্রত্যেকে জানি যে জলাভূমি সংক্রান্ত বিষয় বা জলাভূমি সংরক্ষণ রামসার সাইট মর্যাদা দেওয়া হয়। ভারতে যদি আমরা দেখি বর্তমানে এপ্রিল 2026 অনুসারে ভারতে বর্তমানে কটি রামসার সাইট আছে? বর্তমান ভারতে 98টি রামসার সাইট আছে। বর্তমান ভারতে 98টি রামসার সাইট আছে, এবং এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 2টি আছে। বাকিরা এই রামসার সাইটটি উত্তরপ্রদেশে আছে, সব থেকে বেশি আছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে তোমার আছে 20টা, উত্তরপ্রদেশে আছে 10টা। ভারতবর্ষে টোটাল 98টি রামসার সাইট আছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 12, ওয়ার্ল্ড টিবি ডে, টিউবারকিউলোসিস ডে, যক্ষা রোগ সংক্রান্ত সচেতনতা দিবস কবে পালন করা হয়? বিশ্ব যক্ষা দিবস
কবে পালিত হয়? অপশনে 22 এপ্রিল, অপশন বি 22 মার্চ, অপশন সি 24 মার্চ, অপশন ডি 21 মার্চ। 22 এপ্রিল হচ্ছে আর্থ ডে, কয়েকদিন আগে হয়ে গেল, বা ধরিত্রী দিবস যেটা বাংলায় আমরা বলি। বিশ্ব যক্ষ্মা দিবস এটি পালিত হয় 24 মার্চ। কোশ্চেন নাম্বার 13, ইউএনইপি এর ফুল ফর্ম কি? ইউএনইপি এর পুরো কথা কি? প্রত্যেকে অ্যান্সার করবে। ইউএনইপি একটি সংস্থা, এর ফুল ফর্ম কি হবে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ইকোলজি প্রোগ্রাম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, এখানে এনভায়রনমেন্টাল আছে, এখানে এনভায়রনমেন্ট রয়েছে, ইকোসিস্টেম প্রোগ্রাম। কোশ্চেন নাম্বার 13, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই ইউএনইপি যার সদর দপ্তর কোথায় আছে বলতে পারবে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর হেডকোয়ার্টার আছে কেনিয়ার রাজধানী নাইরোবি। নাইরোবি এটা হচ্ছে কেনিয়া দেশের রাজধানী, সেখানে আছে এর সদর দপ্তর। এই ইউএনইপি এটা এস্টাবলিশ হয় কত সালে? ইউএনইপি এটি গঠিত হয় 1972 সালের 5ই জুন। প্রত্যেকে একটা বিষয় এখানে খেয়াল করো, 1972 সালের 5 জুন গঠিত হয় ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, যেদিন ইউএনইপি স্ট্যাবলিশ হয়েছিল। এই পয়েন্টটা একটু মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 14, ট্রান্সফরমার কে আবিষ্কার করেছেন? এডওয়ার্ড বুটলার, মাইকেল ফ্যারাডে, টরিসেলি, পাস্কাল। সঠিক উত্তর কি হবে? উত্তর হবে মাইকেল ফ্যারাডে। টরিসেলি আবিষ্কার করে ব্যারোমিটার। কোশ্চেন নাম্বার 15, ওজোন গহ্বর প্রথম দেখা যায় কোথায়? ওজোন গহ্বর যেটাকে আমরা ওজোন হোল বলছি, ওজোন হোল প্রথম লক্ষ্য করা গিয়েছিল কোথায়? অর্থাৎ ওজোন স্তরে ছিদ্র কোন স্থানে পাওয়া যায়? পাকিস্তান, মায়ানমার, সুইডেন, অ্যান্টার্কটিকা। ওজোন গ্যাস এর সংকেত আমরা বলি O3। ওজোন গ্যাস এটা অক্সিজেনের একটা রূপভেদ আমরা বলে থাকি। এটা স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। স্ট্র্যাটোস্ফিয়ার এখানে রয়েছে ওজোন স্তর, যেখানে ওজোন গ্যাসের ঘনত্বটা এত বেশি, একটা স্তর আকার নিয়েছে, যেটা সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রে বতিবেগুনি রশ্মিকে শোষণ করে উদ্ভিদ প্রাণী জগৎকে রক্ষা করছে। এই ওজোন স্তর সিএফসি ক্লোরোফ্লোরোকার্বনের জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যে সিএফসি রেফ্রিজারেটর ফ্রিজ থেকে নির্গত হয়, এসি থেকে নিঃসৃত হয়। তো এই যে ওজোন স্তর ক্ষয় প্রথম খেয়াল করা যায় আন্টার্কটিকা মহাদেশে। আন্টার্কটিকাটা এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরুতে আছে, দক্ষিণ মেরু বা কুমেরুতে আছে। আন্টার্কটিকার প্রথম ওজোন স্তর ছিদ্র পাওয়া যায়। ওজোন গ্যাস এটা একটা ক্ষতিকারক গ্যাস, এবং ওজোন গ্যাস যদিও এটার কালারটা অনেকটা নীলচে হয়, এর বর্ণটা নীল বর্ণ ধারণ করে, ঘনত্ব যখন বেশি হয় নীল বর্ণের গ্যাস। এর গন্ধটা হচ্ছে মাছের আষ্টে গন্ধযুক্ত গ্যাস, মাছের আষ্টে গন্ধযুক্ত গ্যাস। মাছের আষ্টে গন্ধযুক্ত গ্যাস ওজোন গ্যাস
এটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাসের মধ্যেও আবার পড়ছে। তাহলে ওজোন গ্যাস সম্পর্কে আমরা বলছি, ওজোন গ্যাস এর কালারটা অনেকটা নীলচে হয়, এটার গন্ধ মাছের আষ্টের মতো হয়। এর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী স্কোনবি। বিজ্ঞানী স্কোনবি ওজোন গ্যাস আবিষ্কার করে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, ট্রোপোস্ফিয়ার সর্বনিম্ন, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা দেখব ওজোন গ্যাসের ঘনত্বটা অনেকটা বেশি, যেটা একটা স্তর আকারে রয়েছে বা স্তরের সঙ্গে কল্পনা করা হয়, যে স্তরটাকে আমরা ওজোন স্তর বলি। ওজোন স্তরকে কি বলা হয়? প্রাকৃতিক সৌর পর্দা। কারণ সূর্য থেকে আসা আদ্রবিগিনী রশ্মিকে এ শোষণ করে দিয়ে জীবকুলকে রক্ষা করছে। ঠিক আছে, তো ওজোন গ্যাসের ঘনত্ব তাহলে বেশি কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তরটা আমরা কোথায় দেখব? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গ্যাস ক্ষতিকারক গ্যাস হচ্ছে, বলো, ওজোন গ্যাস ওজোন স্তর ক্ষতি করছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস, যার বাণিজ্যিক নাম ফ্রেয়ন গ্যাস। ওজোন স্তর ক্ষয় সংক্রান্ত একটা চুক্তি হয়, ক্ষয় রোধ করার জন্য একটা আন্তর্জাতিক কনফারেন্স হয়, তার নাম হচ্ছে মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল। সেটা হয়েছিল কানাডার মন্ট্রিল শহরে 1987 সালের 16ই সেপ্টেম্বর। 1987 সালের 16ই সেপ্টেম্বর, ওই যে 16ই সেপ্টেম্বর তারিখটাকে আমরা বিশ্ব ওজোন দিবস হিসাবে পালন করে থাকি। তাহলে এই যে অনেক কথা কিন্তু আমরা বললাম, একটু মনে রাখতে পারলে ভালো হয়। কোশ্চেন নাম্বার 16, জল প্রবাহের দিক থেকে ভারতের দীর্ঘতম নদী কোনটি? জল প্রবাহ সব থেকে বেশি কোন নদীতে হয়? জলের পরিমাণ, জল প্রবাহর দিক বা জলের পরিমাণের দিক থেকে আমরা যদি বলি, দীর্ঘতম নদী হচ্ছে ভারতের গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরীর মধ্যে ব্রহ্মপুত্র নদ, যেখানে জলের পরিমাণটা সব থেকে বেশি। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, কিন্তু যদি দৈর্ঘ্যের দিক থেকে তুমি ওভারঅল নদীগুলোকে বিচার করো, ব্রহ্মপুত্র কিন্তু এর দৈর্ঘ্য সব থেকে বেশি, 2900 কিলোমিটার। গঙ্গা 2525, সিন্ধু 2800 সামথিং। ঠিক আছে, দৈর্ঘ্যের দিক থেকে ভারতের সব থেকে বড় গঙ্গা। জল প্রবাহ সব থেকে বেশি হয় ব্রহ্মপুত্র নদীতে। কোশ্চেন নাম্বার 17 বলছি, জার্মানির রাজধানী কোনটি? জার্মানি দেশের রাজধানীর নাম কি? মিউনিখ, বার্লিন, ডর্টমুন্ড, সিডনি। সঠিক উত্তর এখানে কি হবে? জার্মানি দেশের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে বার্লিন। অপশন বি, বার্লিন। মিউনিখ একটা শহর, ডর্টমুন্ড একটা শহর, সিডনিটা অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। কোশ্চেন নাম্বার 18, রেটিনা, এটা একটু আলাদা প্রশ্ন চলে এসছে। রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কি বলা হয়? এটা চোখের প্রশ্ন, চোখ বা আই রিলেটেড প্রশ্ন, এটা এর মধ্যে চলে এসছে। যাই হোক, রেটিনা অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। অন্ধবিন্দু। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? এটা পরীক্ষায় কিন্তু এসছে, বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিভিন্ন দেশের একটা নাম, নিকনেম আছে। পৃথিবীর ভূস্বর্গ যেমন সুইজারল্যান্ডকে বলা হয়, ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে, বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। ঠিক আছে, অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 20, ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম কি? নোবেল পুরস্কার, যেটা আমরা দেখব 6টা বিষয়ে দেওয়া হয় নোবেল পুরস্কার। ম্যাথমেটিক্সে নোবেল দেওয়া হয় না, ম্যাথমেটিক্সের একটা অ্যাওয়ার্ড আছে অ্যাবেল পুরস্কার, সেটা প্রতি বছর দেওয়া হয়। আর একটা মেডেল আছে ফিল্ডস মেডেল, 4 বছরে একবার দেওয়া হয়, সেটা ম্যাথমেটিক্সে। নোবেল দেওয়া হয় সাহিত্যে, শান্তিতে, অর্থনীতি, ফিজিক্যাল সায়েন্স বা তোমার ফিজিক্সে দেওয়া হয়, একটা চিকিৎসাবিদ্যায় দেওয়া হয়, একটা রসায়নবিদ্যা দেওয়া হয়। এই 6টা বিষয়ে নোবেল দেওয়া হয়। ওকে, সাহিত্য, শান্তি, অর্থনৈতিক, আর হচ্ছে 3টে সায়েন্স, চিকিৎসা, ফিজিক্স, কেমিস্ট্রি। নোবেল পুরস্কার প্রথম পায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তিনি শুধু ভারতের প্রথম নয়, এশিয়ারও প্রথম, এশিয়ার মধ্যে প্রথম।
1913 সালে গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। সিভি রমন তিনিও নোবেল পায়। 1930 সালে প্রথম ফিজিক্সে হরগোবিন্দ খোরানা তিনিও নোবেল পেয়েছেন চিকিৎসাবিদ্যায়, জেনেটিক কোড আবিষ্কার করেন। মাদার টেরেসা শান্তিতে নোবেল পান, তিনিও ভারতীয়। অর্থনীতিতে প্রথম নোবেল পায় ভারত থেকে অমর্ত্য সেন। তারপর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। যাই হোক, তো আমাদের যে সমস্ত ব্যাচ চলছে প্রত্যেকে তোমরা যারা ক্লাসে আছো, আমাদের একদম লেটেস্ট নিউ ব্যাচ হচ্ছে এটি। যে কোনো পরীক্ষা এগুলা প্রথমে আমি ডিসকাস করেছি, কম্বাইন্ড একটা ব্যাচ। যারা নতুন আছো, কোন পরীক্ষা দেবো এখনো ডিসিশন নিতে পারোনি, তারা এই ব্যাচটা নাও। যে কোনো পরীক্ষা দিতে গেলে তোমাকে পড়তে হবে, এবং পড়ার মধ্যে কি জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ, 4টে পার্ট। জিকের মধ্যে 10টা সাবজেক্ট আছে। সায়েন্সের মধ্যে তুমি দেখবে ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, পাশাপাশি ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার রিলেটেড জিকে, এনভায়রনমেন্ট রিলেটেড জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তো অনেক বিষয় জিকের মধ্যে তোমাকে তাও পড়তে হবে, সাবজেক্ট ভিত্তিক পড়তে হবে। ঠিক আছে, রেলের ব্যাচ, এএনএম, জিএনএম, আপার প্রাইমারি, আর্টস সায়েন্সের প্র্যাকটিস ব্যাচ, এগুলো কিন্তু আমরা করাচ্ছি। কোশ্চেন নাম্বার 21, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় নিম্নের কোন শহরকে? ক্যানিং, গোসাবা, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার। সুন্দরবন এর প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? কোশ্চেন নাম্বার 21, সঠিক উত্তর কি হবে? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে, ক্যানিং শহরকে। দক্ষিণ 24 পরগনা ক্যানিং। অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে? ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে, 28টি রাজ্য, সেখানে মুখ্যমন্ত্রী আছেন, এবং 3টে কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রী আছে। এইগুলো তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশ, পাশাপাশি রিসেন্ট যেগুলো হচ্ছে সেগুলো মনে রাখতে হবে। অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে পেমা খান্ডু। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে আছে, নবীন পটনায়ক উড়িষ্যায় ছিল, বর্তমানে মোহনচরণ মাঝি আছে, এমকে স্ট্যালিন তামিলনাড়ুর সিএম আছেন। তামিলনাড়ুতে ভোট চলছে, পশ্চিমবঙ্গে, অসম, কেরালা, পুদুচেরিতে 5টা জায়গায় বিধানসভা ভোট চলছে। প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি? প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি হবে? কোবল, বেসিক, ফোর্ট্রান, পাস্কাল। প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ফোর্ট্রান। দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখক কে? কে মুন্সি মুলকরাজ, আনন্দ খুশবন্ত সিং, শ্রী অরবিন্দ ঘোষ। দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখক কে? দ্য কোম্পানি অফ ওমেন বইটির লেখক হচ্ছে অপশন সি, খুশবন্ত সিং। অপশন সি, খুশবন্ত সিং এখানে সঠিক উত্তর হয়ে যাবে। লাইফ ডিভাইন একটা বিখ্যাত বই, যেটা অরবিন্দ ঘোষের লেখা। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীললোহিত প্রিয়দর্শী, আবুল ফজল, সনাতন পাঠক। সুনীল গঙ্গোপাধ্যায়, তার ছদ্মনাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, নীললোহিত। কোশ্চেন নাম্বার 26, এটা একটা তোমার সায়েন্সের প্রশ্ন, এটা আজকে হোমওয়ার্ক থাকলো। তো যাই হোক, প্রত্যেকে যারা কানেক্ট আছো, দেখো একটা পরীক্ষা তোমাকে টার্গেট করতে হবে মনে মনে। যারা বিগিনার্স আছো, সাবজেক্ট ভিত্তিক পড়তে হবে। যে কোনো এক্সাম, পিএসসি মিসলেনিয়াস একটা এক্সামের কিন্তু নোটিফিকেশন এসছে, যারা দেওয়ার মতো অবশ্যই দেবে। এক্সাম একটা টার্গেট তোমাকে করতে হবে, এবং এক্সামের সিলেবাস তোমাকে আগে দেখতে হবে। ঠিক আছে, এক্সাম একটা টার্গেট নিতে হবে, যে কোনো একটা এক্সাম তুমি টার্গেট করবে, সেই সিলেবাসটা কি আছে, সিলেবাসে কোন কোন সাবজেক্ট, কোন সাবজেক্টে কত নম্বর, সেগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। দিয়ে তোমাকে পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। পরীক্ষা কবে ডেট হবে, ফর্ম ফিল আপ কবে হবে, সেটা ভেবে পড়লে হবে না। যে পরীক্ষা তুমি ধরো রেলের পরীক্ষা দিতে চাইছো, রেলের চাকরি করতে চাচ্ছ, তো রেলের কবে বিজ্ঞাপন আসবে, সে
সেই ভরসায় থাকলে হবে না। তোমার শুরু করতে হবে আজ এখন থেকেই। সাবজেক্ট রেডি করতে হবে তোমাকে। যে কোনো পরীক্ষায় যে সিলেবাস আছে ওভারঅল জিকে, ম্যাথমেটিক্স, আর ইংলিশ, রিজনিং, কোনো পরীক্ষায় রেলে হয়তো ইংলিশ নেই, ঠিক আছে? তো তোমাকে আরগুলো তো পড়তে হবে এবং সাবজেক্ট ধরে ধরে যেতে হবে। সাবজেক্ট ধরে ধরে তোমাকে যেতে হবে। কোন কোন সাবজেক্ট পড়তে হবে, এবং একটা সাবজেক্ট তোমাকে কভার করতে গেলে দেখবে অনেক চ্যাপ্টার আছে। একটা সিলেবাসের খাতা থাকবে, শুধু সিলেবাস লেখা হবে। ইতিহাস 30টা কি 40টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, 40টা চ্যাপ্টার নাম থাকবে। ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, চ্যাপ্টারগুলোর নাম থাকবে পরপর। একটা খাতায় শুধু সিলেবাস লেখা থাকবে। ফিজিক্যাল সায়েন্সে কটা চ্যাপ্টার, লাইফ সায়েন্সে কটা আছে, পলিটিতে কটা চ্যাপ্টার আছে, ইকোনমিতে কটা চ্যাপ্টার আছে, এইগুলো তোমাকে আগে জানতে হবে। তারপর তো তুমি বুঝবে কতটা তোমার পড়া হয়েছে হয়নি। এবার তোমাকে দেখতে হবে কোন চ্যাপ্টার আমার পড়া হয়েছে, কোনটা এখনো হয়নি। একটা প্র্যাকটিস সেট নিয়ে বসতে হবে। যে কোনো একটা রেলের পরীক্ষা তুমি সেট নিয়ে একটা বসলে প্রিভিয়াস ইয়ারের, যে কোন পার্টে তোমার কত আসছে, বা কোন সাবজেক্ট এখনো তোমার স্কোর ভালো আসছে না, সেইগুলো আগে দেখতে হবে। নিজের ঘাটতি বা দুর্বল জায়গাগুলো আগে খুঁজে বার করতে হবে, ওইটা আগে তোমাকে সলভ করতে হবে। দেখবে তোমার ধীরে ধীরে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একটা ভালো নলেজ চলে আসবে। একবার খেটে করতে পারলে যে কোনো পরীক্ষার জন্য তুমি খাটছো হয়তো, কিন্তু অন্যান্য সমসাময়িক যে পরীক্ষাগুলো হবে তুমি দেবে, ঠিক আছে? যখন তুমি দেখবে সাবজেক্ট ভিত্তিক তুমি তৈরি হয়ে গেছো, যে পরীক্ষা দেবে সেটা তুমি পাস করবে, ঠিক আছে? যাই হোক, তো খাটতে হবে, খেটে যাও। তোমরা যারা ক্লাসে আছো আমাদের ফ্রি ক্লাসগুলো করতে থাকো। দেখো এখন ভোট আছে, এই আছে, ওই আছে, কবে পরীক্ষা হবে ওই ভেবে বসে থাকলে হবে না। যারা রেগুলার বা ধারাবাহিকভাবে পড়াশোনা করছে তারা আলটিমেট সফল হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।